This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জনিকা সব গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তবে তার আগে 10টা গুরুত্বপূর্ণ খবর এক নজরে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আজ ফের পথে বামেরা। আজ সিবিআই দপ্তর অভিযানে সিপিএম। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ার পর 100 দিন কেটে গেছে। কোন পথে তদন্ত? বিচারের দাবিতে আজ দুপুর 1টায় সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর। হাজকা মোড়ে জমায়েত করে শুরু হবে মিছিল। মন্দারমণি নিয়ে দ্রুত বৈঠকে বসবে রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অংশীদারদের সঙ্গে সমন্বয় সাধনের কাজ শুরু মুখ্য সচিব মনোজ পন্থের। শীঘ্রই বৈঠকের দিনক্ষণ জানাবে রাজ্য। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকেও উপস্থিত থাকতে বলা হয়েছে সূত্রের খবর। ঘাটালে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। ঘাটাল উৎসব এবং শিশু মেলা কমিটিতে নাম নেই সাংসদ দেবের উপস্থিতিতে মেলার প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল, কিন্তু দেবকে ছাড়াই বৈঠক করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। বৈঠকে দেবের কোনো প্রতিনিধিকেও ডাকা হয়নি, অভিযোগ এমনটাই। বিপুল বিনোদন কর বকেয়া নোটিশ যাচ্ছে হোটেল পানশালায়। প্রায় 10 কোটি টাকা চেয়ে এবার হোটেল পানশালার মালিকদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা। হোটেলের বাইরে পোস্টারও সাঁটানো হয়েছে কিছু ক্ষেত্রে। কাশ্মীরের 8 জেলায় এনআইএ অভিযান। ডোডা, উধামপুর, রিয়াসে, কেস্তওয়ারে অভিযানে এনআইএ। জঙ্গি অনুপ্রবেশের শিকড়ের খোঁজে এজেন্সির অভিযান। গালওয়ানের মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটলেই ভালো, চীনকে মুখোমুখি বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। লাওসে আসিয়ান দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থার পর প্রথমবার মুখোমুখি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী। সংঘাত নয়, সহযোগিতা কাম্য, চীনকে বার্তা রাজনাথের। লাগাতার হিংসা বিধ্বস্ত মণিপুর। 7 জেলায় আরো 3 দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার পর্যন্ত বন্ধ স্কুল ও কলেজ। ওষুধ, খাবার সহ অত্যাবশ্যকীয় জিনিস কেনাকাটায় কিছুটা ছাড়। ইম্ফল সহ 4 জেলায় ভোর 5টা থেকে 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। গত 11 মাসে প্রায় 200 জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের। মাওবাদী সমস্যায় কেন্দ্র চিন্তিত, মাওবাদী দমনে কড়া সরকার, দাবি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুকুটে জুড়ল আরও এক সম্মান। এবার গায়ানা ও বারবাডোসও তাদের দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিন দুয়েক আগেই নাইজেরিয়াও দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিল মোদীকে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। অপ্রতিরোধ্য ভারতকে আটকাতে পারল না চীনকে 1-0 ব্যবধানে হারিয়ে তৃতীয়বার এশিয়া সেরা হলো ভারতের মহিলা হকি টিম। দশটা 10 খবর অন দ্য স্পটে। এবার নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। দেখুন, দূষণ কিছুটা কমলেও এখনো উদ্বেগ কিন্তু বহাল রয়েছে দিল্লিতে। তার কারণ বৃহস্পতিবার সকালেও 300-র নিচে AQI লেভেল বাড়ল। দৃশ্যমানতা খানিকটা হলেও, কিন্তু দূষণ কমলেও এখনই স্বস্তি নেই। এখনো রাজধানীর বাতাসে দূষণের বিষ। আপনারা জানেন, আপনাদের সকাল থেকেই যে কথাটা জানাচ্ছিলাম, যে রাস্তাঘাটে মানুষের ভিড় কমাতে, পরিবেশ খানিকটা বাঁচানোর জন্য ওয়ার্ক ফ্রম হোমের উপর জোর দিয়েছে দিল্লি সরকার। 50% কর্মী বাড়ি থেকে অফিস করছে, 50%কে ফিজিক্যালি অফিসে যেতে হচ্ছে। এই মুহূর্তে রাজধানী নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, রাজধানীর পরিবেশ খানিকটা হলেও উন্নতি হচ্ছে, এটা আসার খবর অবশ্যই, কিন্তু দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণের জন্য আর কি পদক্ষেপ করেছে একবার জানবো। দেখো, এটা সাময়িক স্বস্তি। তার কারণ যে কথা জানানো হচ্ছে যে বাতাসের গতিবেগ কিছুটা বাড়ার জন্য এই মুহূর্তে দূষণ আজকে কিছুটা কম রয়েছে। সকাল 9টায় যে রিপোর্ট এসছে যে AQI লেভেল ইউএস এম্বাসির কাছাকাছি যে এলাকা, সেই এলাকার ইউএস একেবারে লুটিয়েন জোন, সেই জায়গা থেকে যে রিপোর্ট আসছে তাতে দেখা যাচ্ছে যে AQI লেভেল মূলত 270 অর্থাৎ 300-র নিচে রয়েছে। কিন্তু এই স্বস্তি সম্পূর্ণভাবে সাময়িক। তার কারণ পাঞ্জাব, হরিয়ানাতে বিভিন্ন জায়গাতে পুলিশি টহল, পুলিশি নজরদারি সত্ত্বেও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ফসল পোড়ানোর ঘটনা ঘটছে, যার প্রভাব দিল্লির ওপরে পড়তে বাধ্য। তবে অবশ্যই দৃশ্যমানতা কিছুটা বেড়েছে। গত 3 দিন আগে আমরা দেখেছি যে দিল্লিতে উড়ান বা ফ্লাইট চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সমস্ত স্কুলগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর তুমি যেমনটা জানতে চাইছিলে যে দিল্লি সরকার কি পদক্ষেপ করছে, ইতিমধ্যে গ্র্যাপ 4 অর্থাৎ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, তার একেবারে যেটা ফাইনাল স্টেজ, সেই গ্র্যাপ 4 ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করা হয়েছে। দিল্লির বাইরে থেকে যত কমার্শিয়াল গাড়ি আসছিল সমস্ত গাড়ির দিল্লিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এসেনশিয়াল সার্ভিস ছাড়া সমস্ত ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে।
স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অনলাইনে ক্লাস হচ্ছে। এবং তুমি ঠিক যেমনটা জানালে যে সরকারি কর্মচারীরা অন্তত দিল্লি সরকারের আন্ডারে যারা কাজ করছে তারা 50% মাত্র অফিসে আসছে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। নজর রাখো পরিস্থিতির ওপর। আর একদিকে যখন দিল্লির বায়ুতে বিষ, তখন শহর বা রাজ্য কি শিক্ষা নিচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। কেন উঠছে? আরামবাগ মহকুমা এলাকায় মাঠের পর মাঠ জ্বলছে আগুন। ধান কেটে নেওয়ার পর ফসলের গোড়া পুড়িয়ে নষ্ট করছেন চাষিরা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী। তন্ময়, দিল্লির যা অবস্থা, একিউআই প্রায় 500 ছাড়িয়েছিল। আজ যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তারপরেও কি টনক নড়ছে না প্রশাসনের? কেন কোনো আগাম বা ব্যবস্থা নেই? কেন কোনো প্রস্তুতি নেই? কেন নাড়া পোড়ানো? কি তথ্য উঠে আসছে? দেখো, আরামবাগ মহকুমা জুড়ে ফসলের নাড়া পড়ানো হচ্ছে, অর্থাৎ এই ধান কেটে নেওয়ার পর ধানের যে গোড়াটি, ওই গোড়াটি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাঠকে মাঠ পোড়ানো হচ্ছে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগেই পোড়ানো হয়েছে, দেখা যাচ্ছে একদম এখনো কালো ধোঁয়া বেরোচ্ছে। এই জায়গাটা হচ্ছে গোঘাটের ঠিক, গোঘাট বিডিও অফিসের ঠিক পিছনে। বিডিও অফিসের পিছনে যদি এইভাবে নাড়া পোড়ানো হয় তাহলে প্রশাসন কি সচেতন করেছেন? যদিও স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছে তারা বলছেন যে আমরা প্রচার করেছি, কৃষকদের প্রচার করেছি যাতে না নাড়া পড়ানো হয়, প্রশাসন ব্যবস্থা নেবে। কোথায় ব্যবস্থা? প্রশাসন দপ্তরের পিছন দিকেই এইভাবে চলছে নাড়া পড়ানো। এবং মাঠকে মাঠ, এখানে যেমন মেশিন দিয়ে ধানের যে আগড়াটুকু যেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে, ধান বার করে নেওয়া হচ্ছে, এই সমস্ত উচ্ছিষ্ট অংশ পড়ে আছে। কোথায় প্রশাসনিক পদক্ষেপ? কোথায় প্রশাসন? কোথায় কি করছে? প্রশাসনের দপ্তরের পিছনে এইভাবে চলছে নাড়া পোড়ানো। এখানেই আমরা দেখতে পাচ্ছি এই এখনো ধোঁয়া, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এবং বিকাল সন্ধ্যা থেকে শুরু হচ্ছে সকাল পর্যন্ত মাঠকে মাঠ আগুন জ্বলছে, বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশছে। দিল্লি থেকেও শিক্ষা নেয়নি প্রশাসন এবং অন্যদিকে চাষিরা। কিন্তু কেন এমনটা হচ্ছে? যারা পরিবেশবিদরা আছে তারা বলছেন কার্বন মনোক্সাইডের গ্যাস বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বাতাসে, শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। কিন্তু কারা শিক্ষা নেবে? যারা চাষিরা আছে তাদের বারণ করতে হবে, প্রশাসনিক নজরদারি চালাতে হবে। না হলে যদি নজরদারির ঘাটতি থেকেই যাচ্ছে। আপাতত তোমাকে তন্ময় ধন্যবাদ। বলছে লোকজন ওভাবে লোকজন নাই, তারপরে কেউ আসে না, আলু চাষ করতে হবে, সব লোকজন বয়ে নিয়ে চলে গেছে, কিছুটা অবশিষ্ট থাকছে। তারপরে এটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে। ক্ষতি একটু হচ্ছে। তাহলে কার্বন ডাই মনোক্সাইডের মাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যে যারা নবজাতক, বৃদ্ধ, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় প্রশাসনের উচিত এটাকে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাকে প্রতিরোধ করা যায় তার একটা সুচিন্তিত মনোভাব নিয়ে তাকে প্রতিরোধ করা। বিপুল বিনোদন কর বকেয়া নোটিশ যাচ্ছে হোটেল পানশালায়। প্রায় 10 কোটি টাকা চেয়ে এবার হোটেল পানশালার মালিকদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা। হোটেলের বাইরে পোস্টারও সাঁটানো হয়েছে কিছু ক্ষেত্রে। নজর রাখবো পরের খবরে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও হেলদোল নেই। পূর্ব বর্ধমানের বরশুলে সরকারি জায়গায় গজিয়ে উঠেছে একের পর এক দোকানঘর, অথচ এই কাজের বিষয়ে কোনো খোঁজ খবরই নেই ব্লক আধিকারিকের কাছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে তড়িঘড়ি কাজ বন্ধের নোটিশ জারি করা হয়েছে। একটা দুটো নয়, পাঁচিলের ধার ঘেঁষে পরপর 17টি দোকানঘর। পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বরশুল বাসস্ট্যান্ড এলাকায় এই বেআইনি নির্মাণ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। কারণ খাতায় কলমে জমিটা রাজ্য সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের, যার একপাশে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের সরকারি পরিকাঠামো রয়েছে, তার সীমানা ঘেঁষেই গজিয়ে উঠেছে দোকানগুলো। কে দিল অনুমতি? অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে। না, আমি নেইনি, পয়সার ব্যাপার আছে তো, 1,70,000, 1.5 লাখ এরকম। পয়সাটা এখন একে নেবে, প্রধান নেবে। এবার প্রধান এবার কাকে দেবে, ভিডিওকে দেবে না কাকে দেবে সেটা বলতে হবে, অত ভিতরে খবর যাবে। বরশুল পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের অভিযোগকে মান্যতা দিলে 17টি দোকানঘর বেচে 25 থেকে 30 লাখ টাকা আদায় হওয়ার কথা। কোথায় গেল সেই টাকা? শোরগোল শুরু হতেই কাজ বন্ধ করার নোটিশ দেন বিডিও। বেআইনিভাবে ওনারা করছিল, বর্তমানে উনি বন্ধ করে দিয়েছেন। দিয়ে ওদেরকে ডেকেছিল যারা দোকানঘর নেবে
ওনারা বললেন যে আমাদেরকে প্রধান বলেছে, সেই জন্য হচ্ছে যে আমাদের নামে হবে ঘর, সেই জন্য ওনাকে বলতে যে আমরা এগুলো পাবো বলে আমি টাকা পয়সা খরচ করেছি এবং দিয়েছি। কিন্তু এ তো একদিনের কাজ নয়। ব্লক আধিকারিকের কাছে খবর ছিল না কেন? বিডিওর কি বক্তব্য? স্থানীয় পঞ্চায়েত আছে, তার কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে কি বিষয়ে কি হচ্ছে, সেটা ওনারা জানা, তারপরে সেই নির্মাণ কার্য বৈধ কি অবৈধ এবং সেটা ভবিষ্যতে হবে কি হবে না সেই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো, তারপর সেরকম সিদ্ধান্ত নেব। হ্যাঁ, এখান থেকে নির্মাণ হচ্ছে না, এবার সরকারি জায়গায় অন্য কোনো দপ্তর বা কেউ করছে কিনা সেটাও দেখতে হবে। যে পদক্ষেপগুলি নেওয়ার কথা সেগুলো আমরা সেরকমভাবেই নেব। কয়েক মাস আগে নবান্নের বৈঠকে সরকারি জমি বেদখল রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। আর সব জমিও রেস্টোর করবে, এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে। নো, একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা বা হুঁশিয়ারি কিছুতেই কুছ পরোয়া নেই। শাসক নেতার অঙ্গুল হেলনে পূর্ব বর্ধমানের বরশুলে সরকারি জমিতে তৈরি হচ্ছে দোকানঘর। স্থানীয়দের অভিযোগে শেষমেশ শোরগোল পড়ায় বিডিওর হস্তক্ষেপে আপাতত বন্ধ করা হলো কাজ। পূর্ব বর্ধমানের বরশুল থেকে ক্যামেরায় গোপালের সাথে মনতোষ, TV9 বাংলা।